ঋতব্রত নিজেকে নষ্ট করলো, এটুকু বলতে পারি। স্যার, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃণমূলের দুর্নীতিকে একের পর এক তৃণমূলের দুর্নীতিকে সামনে নিয়ে এসেছেন আপনি আদালত থেকে। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন। বলা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ে এলেন। কি বিধায়কদের সই জাল করা? তৃণমূল কি সই চুরিতেও বাকি মানে কিছু অবশিষ্ট রাখলো না? আচ্ছা, তৃণমূল দলের মধ্যে কোনো নীতি নৈতিকতা নেই তো? দেখলেন না কিছুদিন আগে করলেন। নমস্কার, আমি কবির কথা বলছি। আজকে খবরের ছড়াছড়ি, নতুন মন্ত্রিসভা গঠন হয়েছে, ডিএ পে কমিশন, ঋতব্রত ব্যানার্জি। কথা বলেছিলাম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে, তার একসময়ের সতীর্থ সহকর্মী, দলীয় সহকর্মী, তার একসময়ের কমরেড ঋতব্রত ব্যানার্জি। ঋতব্রত ব্যানার্জি যেভাবে বলবদল করতে পারেন, সেটাকে শিল্প বললেও কম বলা হয়। মানে এই ধরনের শৈল্পিক ক্ষমতা, দক্ষতা, ভোল বদলের, সুর বদলের, স্বর বদলের, ভাষ্য বদলের খুব কম মানুষেরই থাকে। তাকে নিয়ে কি ভাবছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য? রাজ্যসভার সাংসদ দুজনেই ছিলেন, জিজ্ঞেস করেছিলাম। তারও আগে আপনাদেরকে একটা খবর দেবো। সবার প্রথমে অনুরোধ, যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার যারা নিয়মিত দর্শক কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তাদেরকেও অনুরোধ, পারলে সাবস্ক্রাইব করবেন। আপনার এই সামান্য পদক্ষেপটুকু আমাকে উৎসাহিত করবে। ডিএ ডিএ নিয়ে ভয়ঙ্কর প্রত্যাশা এবং সরকার গঠনের ৪৫ দিনের মধ্যে ডিএ, এই বিজ্ঞাপন আপনারা রাস্তায়, রাজপথে, বিভিন্ন জায়গায় দেখেছেন। এবং আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, গত ২০ বছরে এরকম ভোট আমি দেখিনি যেখানে সরকারি কর্মচারীরা, সরকারি বেতনভোগীরা এরকম উন্মাদনা দেখিয়েছেন একটি দলকে সরকারে নিয়ে আসার জন্য। সেটা তো এমনি এমনি নয়, সেটা তো আনুগত্যের কারণে নয়, সেটা একেবারেই স্বার্থের জন্য। সেটা খুব সাদামাটা কথা, খুব সোজা কথা, সোজাভাবে স্পষ্টভাবে বলা ভালো। সেটা ডিএর জন্য, পে কমিশনের জন্য। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন যে অবস্থা করেছিলেন সরকারি কর্মচারীদের সম্মানের দিক থেকে তো বটেই, মানে এরকম বেইজ্জতি করা, মানে যেখানে অসীম দাশগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেনরা আমার মাননীয় সহকর্মী বলে শিক্ষকদের সঙ্গে, সরকারি কর্মচারীদের সঙ্গে কথা বলতেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছিলেন, রুচির সমস্ত সীমা লঙ্ঘন করে গিয়ে ঘেউ ঘেউ করা ইত্যাদি। তিনি আইপিএস আইএএসদের সঙ্গেই বা কীভাবে কথা বলতেন, এক্সিকিউটিভদের সঙ্গে কীভাবে কথা বলতেন, সেই ইতিহাস তো ঘাঁটতে হবে। ঘাঁটবো না বললে চলবে না, ঘাঁটতে হবে সময় সময়। তবে প্রতিবেদন দীর্ঘায়িত করবো না। ডিএ, শুভেন্দু অধিকারী আজকে বেশ কিছুক্ষণ বৈঠক করেছেন 4টি কর্মচারী সংগঠনের সঙ্গে। একটা প্রবণতা আমার মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী সরকারি কর্মচারীদেরকে খুব একটা চটাতে চান না শুরু থেকেই। এই ক্যাবিনেট খুব একটা চটাতে চায় না। তার কারণ হচ্ছে, আমি বারবার করেই বলি, অপ্রিয় অনেকের লাগতে পারে, খারাপ লাগতে পারে, কিন্তু এই কথা সত্যি যে বিজেপি অনেকটা হাওয়ায়, বিপুল ম্যান্ডেট পেয়েছে কিন্তু হাওয়ায় জিতেছে। বিজেপির গ্রাসরুট লেভেলে, তৃণমূল স্তরে সেই অর্থে সংগঠন নেই, যার জন্য সরকারি কর্মচারী যারা সরকারের চালিকা শক্তি, এবং সংখ্যাটা প্রায়, সরকারি বেতনভোগের সংখ্যা প্রায় 14 লক্ষ, মানে সরাসরি সরকারি কর্মচারীদের সঙ্গে রিলেটেড ভোটের সংখ্যাটা প্রায় 70 থেকে 80 লক্ষ, 1 কোটির কাছাকাছিও হতে পারে, তাদের পরিবার পরিজন ইত্যাদি যদি আমি ধরি। আমি যদি এক একজন সরকারি কর্মচারীকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে 70 লক্ষ তো ন্যূনতম বটেই। সেটা স্কুল, কলেজ, বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা, পঞ্চায়েত, পৌরসভা ইত্যাদি, সরাসরি সরকারি বেতনভোগ যারা, সরকারি কর্মচারী যারা, তারা। এই অংশটাকে হাতে রাখতে চাইছেন শুভেন্দু অধিকারী, কারণ তিনি জানেন যে সরকার চালাতে গেলে তাকে আমাদের ওপর, সরকারি কর্মচারীদের ওপরে নির্ভর অবশ্যই করতে হবে, কারণ তার দলীয় সংগঠন সেভাবে এখনও পর্যন্ত শক্তিশালী না। ইডি অবশ্যই আসবো, এই বিষয়ে আসবো আমি। সিআইডি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়, অবশ্যই আসবো। কিন্তু তার আগে এই বিষয়টি বলে রাখি, আপনারা অনেকেই ইতিমধ্যে জেনে গেছেন। যে বিষয়টি জানাবো সেটা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর কত হতে পারে। ফিটমেন্ট ফ্যাক্টর গতবার কিন্তু পে কমিশনের সময়, শেষ পে কমিশনে 2.57 হিসেবে নতুন পে কমিশন লাগু করা হয়েছিল। এক্ষেত্রে কি 2-এর কম হতে পারে ফিটমেন্ট ফ্যাক্টর? আমরা এখনও পর্যন্ত সেরকমই জানতে পারছি। দেখা যাক কী হয়। আগামী বছর জানুয়ারিতে, 2027-এর জানুয়ারিতে পে কমিশন লাগু হবে, এফেক্ট, এরকমটা আমরা জানতে পারছি। কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী, এবং ডিএ যে 42% ফারাক রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেষ বাজেটে, অন্তর্বর্তী বাজেটে তিনি 4% ডিএর ঘোষণা করেছিলেন, কিন্তু নোটিফিকেশন করেননি। এই সরকার এখনও পর্যন্ত সেই ডিএ দেয়নি। শোনা যাচ্ছে আগামী 22 জুন অন্তর্বর্তী বাজেটে, এই সরকারের প্রথম অন্তর্বর্তী বাজেটে, একটা বড় অংশের ডিএ, আমি ধরে নিতে পারি সেটা 20%-এর কাছাকাছি হওয়া উচিত ডিএ, এবং বকেয়া ডিএ পুরোটা দিয়ে দেওয়া হবে
ফেজ ম্যানারে, এরকমটা আমরা জানতে পারছি। যে বকেয়া ডিএ রয়েছে, এরিয়ার ডিএ, সেটা কিন্তু রানিং ডিএর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এটা কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদৌস শামীমরা যে মামলায় ঐতিহাসিক জয়লাভ করেছিলেন, স্যাট এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট মিলিয়ে অজস্রবার, এবং সুপ্রিম কোর্ট ঐতিহাসিক রায় দিয়েছে এবং ডিএকে আইনি অধিকার ঘোষণা করেছে, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ভূমিকা এক্ষেত্রেও থেকে যায়, বামপন্থী আইনজীবীদের ভূমিকা এক্ষেত্রে থেকে যায়। সেই জন্য আমার জানা নেই সরকারি কর্মচারীরা তাদের প্রতিও, বামপন্থী আইনজীবীদের প্রতিও কৃতজ্ঞ থাকবেন কিনা, কিন্তু ঐতিহাসিকভাবে এই কথা সত্যি। এখন প্রশ্ন হচ্ছে যে 20% কম যদি ডিএ দেন, তাহলে আগামী জানুয়ারির মধ্যে কি করে নতুন পে কমিশন হবে, সেই প্রশ্ন থেকে যায়। কারণ ফেজ ম্যানারে ডিএ দিতে গেলে তো 42% ফারাকটা খুব কম ফারাক নয়। এবং ফিটমেন্ট ফ্যাক্টর কত, সেটা কি 2.57ই থাকছে, তাহলে কিন্তু আকাশ ছোঁয়া একটা বেতন বৃদ্ধি হতে পারে। কিন্তু সেটা কি থাকবে, প্রত্যাশা পূরণ হবে কি? কারণ প্রত্যাশার চাপ যত বেশি থাকে, তত বেশি কিন্তু প্রত্যাশা পূরণ না করতে পারার ভয় থাকে। শাসক কিভাবে, নতুন শাসক দেখবে বিষয়টাকে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি কুণাল ঘোষ তার সম্পর্কে বলেছেন, আপনারা কম বেশি সকলেই জানেন, আমি আর চর্বিত শ্রবণ করবো না। তার বিষয়টি নিয়ে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছিলাম, কি বলেছেন তিনি সবটা শুনুন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে বিজেপি কখনোই চাইবে না যে শাসক বিরোধী ভোটটা এক জায়গায় যাক। কারণ তৃণমূল কংগ্রেস আস্তে আস্তে তো তার রাজনৈতিক অস্তিত্ব, তাকে টিকিয়ে রাখার বহুবিধ চেষ্টা হলেও তারা টিকে থাকবে না। কথায় আছে না, গড হেল্পস হিম হু হেল্পস হিমসেলফ। অর্থাৎ মানুষ, ভগবান তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস নিজেকে সাহায্য করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। বিধায়কদের উপস্থিতি অত্যন্ত কম হচ্ছে, 16-17 জন করে বিধায়ক, 20 জন করে বিধায়ক, 80 জনের মধ্যে মুখ্যমন্ত্রীর বৈঠকে উপস্থিত হচ্ছেন, সই জাল করা। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা যেটা জেনেছিলাম যে আজকে তাকে ডাকা হয়েছিল, তাকে সাউন্ড করা হয়েছিল সিআইডিতে। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে যেতে চাননি, সিআইডি অফিসাররা তার বাড়িতে গিয়েছিল, জানেন। এক্ষেত্রেও কিন্তু সোনারপুরের ঘটনার উল্লেখ করতে হয়। এবং শেষ যেটা বলার, যে এরকম প্যারাডাইম শিফট আমার তো মনে পড়ছে না, আমি ঐতিহাসিকভাবে দেখেছি, আমার খুব কম অভিজ্ঞতা, আপনারা দেখে থাকলে জানতে পারবেন। এই কিছুদিন আগেও যে প্রবল প্রতাপান্বিত, মানে ডিকশনারিতে, অভিধানে ক্ষমতাকে যে শব্দ দিয়ে রিপ্লেস করা যেত, সেটা হচ্ছে মমতা অথবা অভিষেক। আজকে তাদের এই যে দশা, পুলিশকে ব্যবহার করে একের পর এক দমন পীড়ন চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন। আজকে সেই পুলিশ তাকে তার অবস্থান বিক্ষোভের অনুমতি দিচ্ছে না। ওয়াই চ্যানেলে আমার মনে পড়ছে মীনাক্ষী মুখার্জিরা যখন ইনসাফ সভা করতে চেয়েছিলেন, তারা ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারেননি। ওই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একচ্ছত্র অধিকার ছিল। তাই প্রত্যেক শাসক যেন এটা মনে রাখেন যে চিরদিন কাহারও সমান হয়ে যায়, অর্থাৎ গণতন্ত্রের শেষ কথা বলবে জনগণ। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য শুনুন, সঙ্গে থাকুন। স্যার, দুভাবে আপনার প্রাক্তন সতীর্থ, একদিকে রাজ্যসভার সাংসদ হিসেবে এবং অবশ্যই প্রাথমিকভাবে দলের নেতৃত্ব হিসেবে দলের সহকর্মী ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আজকে আবার খবরের কেন্দ্রবিন্দুতে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একটা রেকর্ড করে ফেললেন। দুটি দলই শাসক থেকে বিরোধী হওয়ার পরেই তাকে বহিষ্কার করলো। আমি অন্যান্য বিষয়ে পরে আসবো, কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই প্রবণতা নিয়ে আপনি কি ভাবছেন, কি বলবেন? ঋতব্রত খুব উচ্চাকাঙ্ক্ষী ছেলে, তার যোগ্য ছিল, কিন্তু সেই যোগ্যতার অপব্যবহার করে সে প্রতিক্রিয়ার হাতে পুতুল হয়ে গেল এবং ভাবলো যে প্রতিক্রিয়ার সিঁড়ি বেয়ে অনেক উপরে উঠবে। তারই পরিণতি এটা। স্যার, যেটা খুব অবাক লাগে যে মানুষের তো একটুখানি নিজের ভয়েস, নিজের বক্তব্য, সেটাকে চেঞ্জ করতে, অন্তত পাবলিকলি চেঞ্জ করতে একটু সময় লাগে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুবারই এই সময়টুকু নিলেন না। মানে কিভাবে দেখছেন এই প্রবণতাকে, কিভাবে দেখছেন? ওই যে বললাম, দ্রুত সিঁড়িতে উঠে যাবো উপরে, এই যে প্রবণতা, লুডো খেলায় দেয় না, সিঁড়িতে বলতে পারে টপ করে উপরে উঠে যায়, কিন্তু ভুলে যায় যে আবার সাপের মুখে পড়লে একদম সব করে নিচে চলে আসবে। ঋতব্রত নিজেকে নষ্ট করলো, এটুকু বলতে পারি। স্যার, আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃণমূলের দুর্নীতিকে, একের পর এক তৃণমূলের দুর্নীতিকে সামনে নিয়ে এসেছেন আপনি আদালত থেকে। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন, বলা যায় খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ে এলেন। দলের সই, বিধায়কদের সই জাল করা,
তৃণমূল কি সই চুরিতেও বাকি মানে কিছু অবশিষ্ট রাখলো না? আচ্ছা, তৃণমূল দলের মধ্যে কোনো নীতিনৈতিকতা নেই তো? দেখলেন না কিছুদিন আগে কল্যাণ আমাকে গালাগালি করলো যে ওর দলের প্রার্থী সে নাকি দুর্নীতিগ্রস্ত, তার হয়ে কেন আমি সওয়াল করছি? এখন এদের নিজস্ব নীতিবোধ, আদর্শের প্রতি আস্থা, নৈতিকতা এসব কিছু নেই। যারা একদল মানুষ এক জায়গায় জড়ো হন, ক্ষমতাকে ব্যবহার করে ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে লালন পালন করবেন, তাদের পরিণতি তো এভাবেই হয়। স্যার এরকম প্যারাডাইম শিফট আপনি আগে কখনো দেখেছেন বা মানে ভেবে ভাব দেখতে হবে ভেবেছেন? মানে রাজনীতিতে তো ক্রমশ অবনয়ন তো হচ্ছে, চিন্তা চেতনার ক্ষেত্রে আমরা ক্রমশ ক্রমশ তো দক্ষিণপন্থী প্রভাবে এত বেশি প্রভাবান্বিত হয়েছি যে আগে তো লোকে ভাবতে পারতেন না যে এক দল থেকে আরেক দলে যেতে হলে পরে একদম সকালবেলা উঠেই চলে গেলাম, বিকেলে আবার পাল্টে নিলাম। তখন দল বদল করতে গেলে তাকে একটা আদর্শগত বক্তব্য হাজির করতে হতো, হুম হুম। কেন সেখানে একটা আদর্শের বিষয় ছিল। এখন তো আদর্শ টাদর্শ কিছু নেই। একটাই আদর্শ, ধনবাদীদের সেবায় যেভাবে লাগতে পারবে তারা তোমার হয়ে প্রচার করবে, তোমাকে অনেক বেশি ওপরে তুলবে প্রচার মাধ্যমের সাহায্যে, তোমাকে ভাসিয়ে রাখবে, আর তুমি যে কদিন বেঁচে থাকবে ভাবলে যে আগামীতে ভেসে রইলাম, এই পর্যন্তই। স্যার একেবারে একটা শেষ প্রশ্ন করব। 2010 সাল পর্যন্ত আপনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন। মেয়র ছিলেন, তার আগে একটি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। তারপরে 2011 সালের পরবর্তীকাল থেকে এই এখনো পর্যন্ত আমরা কথা বলছি 15 বছর বিরোধী অবস্থান এবং লাগাতার বিরোধিতা করে গিয়েছেন এবং সম্ভবত বিরোধিতার প্রধান মুখ, অন্যতম প্রধান মুখ হয়ে আপনি থেকেছেন। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান্তর হলো, তিনি যা যা করেছেন, যেভাবে সব ব্যাকফায়ার করছে, তার দল তার হাতে নেই, প্রশাসন তো নেই, ভাইপোকে চিকিৎসা করাতে পারছেন না। ইতিহাস, ঐতিহাসিক অবস্থান থেকে কিভাবে দেখছেন? এটাই হয়, দুর্নীতির আবহে শীর্ষে উঠলে, ক্ষমতাকে প্রয়োগ করে দুর্নীতিকে লালন পালন করলে, যে মুহূর্তে ক্ষমতার বৃত্ত থেকে সরে যাবেন তখন তাদের মুখ থুবড়ে পড়তে হবে। আজকে এটাই হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে মমতার দলের পরিণতি। স্যার একটা কোথাও গিয়ে কি মনে হয় যে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের হুইসেল ব্লোয়ার ছিলেন, আজকে অনেকখানি আপনার অনেক সওয়াল, অনেক কিছুকে কাজে লাগিয়ে আপনার সম্পূর্ণ বিপরীত মেরুর একটি দল যখন সরকার চালাচ্ছে, তখন কি একটু হতাশ হতে হয়? হতাশ আমি হই না, আমি যেটা বুঝি যে আমরা সাধারণ মানুষের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে পারিনি, তার কারণ আমাদের বিরুদ্ধ প্রচারের আবহটা অনেক তেজি ছিল। এখন ধরুন এই কিছুদিন একটা পোস্ট দেখলাম যে বাড়িতে গিয়ে তুলসী পাতা, একদম। জল নেই কেন, ইত্যাদি ইত্যাদি, আমি বললাম মৌলবাদ এখানে শুরু হয়েছে। এখন যত মূল জায়গায় আপনি আঘাত করবেন ততই দেখবেন আসল চেহারাটা বেরিয়ে পড়ছে। এই আড়ালে বহু দক্ষিণপন্থী মৌলবাদীরাও লুকিয়ে আছে, তারই পরিণতি এটা। স্যার একটা বিষয় নিয়ে আরেকটু একটু আমি আপনার প্রতিক্রিয়া নিতে চাইবো শেষ করার আগে, মাফ করবেন স্যার। সেটা হচ্ছে যে নতুন দল গঠন হবে, এটা খুব স্বাভাবিক। শাসক কখনো চায় না যে তার বিরোধী ভোট এক জায়গায় থাকুক সংসদীয় রাজনীতিতে। এক্ষেত্রে আমরা কি ধরে নিতে পারি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে 50 জন আমরা জানতে পারছি বিধায়ক সই করেছেন, নতুন দল, তারা নতুন দল গঠন করবেন, আবার বিজেপির তত্ত্বাবধানে নতুন দল হবে, নতুন তৃণমূল কংগ্রেস তৈরি হবে কংগ্রেসের মতো? শুনুন, যারা এইসব ভাবছেন না তারা এই খুব সাম্প্রতিক কালের ইতিহাসটাও বোধহয় পড়েননি। কি হলো সিন্ধে, মহারাষ্ট্রে? হুম। কি দাঁড়ালো নীতিশ কুমার? কি দাঁড়ালো নবীন পটনায়ক? আমি পার্লামেন্টে নবীন পটনায়ক এমপিদের বলতাম তোমরা কিন্তু এত বিজেপির পক্ষে দাঁড়িয়েও না, বিপদ হবে। তখন তারা বলতেন না 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 না, উই আর মেইনটেইনিং এ ব্যালেন্স। এখন দেখতে পাচ্ছেন এইসব ছুটকো ছাটকা এমএলএ, তাদের তো নিজস্ব কোনো ভিত্তি নেই। তারা ভোটে জিতেছেন মমতার দুর্নীতির আবহেই, কিন্তু তাদের পেছনে কোনো রকম জনশক্তি নেই। সুতরাং এরা সকলেই বিজেপির সঙ্গে মিশে যাবেন এবং কিছু
পদ এদিক সেদিক পেয়ে গেলে পরে বেশ খুশি থাকবেন যে আমরা কিছু পদ পেয়েছি, এছাড়া এদের কোনো অস্তিত্বই থাকবে না, রাজনৈতিক অস্তিত্ব থাকবে না। তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র কি হবে? সরাসরি বামপন্থীর সঙ্গে দক্ষিণপন্থী লড়াই, এবং তীব্র লড়াই, অত্যন্ত কঠিন লড়াই, অনেক বেশ সংঘর্ষমূলক লড়াই হবে। কিন্তু সব লড়াই সবসময় শান্তিপূর্ণ থাকবে কিনা এ নিয়ে আমার মনে আশঙ্কা আছে। অনেক ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য।